তো ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এটা ব্যাচ ইনফরমেশনের ভিডিও বলতে পারো, অর্থাৎ WBCS 2024 এবং WBCS 2025 এইটা নিয়েই টোটাল আলোচনা আজকে হবে। এখন আমি তোমাদের একটা কথা সবার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে ইউ মাস্ট ফিল ব্লেসড। ওকে, নিজেদেরকে আশীর্বাদ ধন্য বলে মনে করার মতন একটা ঘটনা আজকে ঘটেছে। কথাটা হলো, কেন দাদা এরকম বলছো? এরকম বলছি এই কারণে, যে সিলেবাসটা চেঞ্জ হয়েছিল সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে গেলে যদি তোমাদের 100% এফার্ট আমি ধরি, মনে করো যে 25-এর নতুন সিলেবাস এসেছিল, সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে গেলে তোমাদের যদি 100% এফার্ট দিতে হতো, আর রিসেন্ট যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে গেলে মাত্র সেই এফার্টের 20% অ্যাপ্লাই করতে হবে। আরও একবার বলছি, যে সিলেবাসটা নতুন এসেছিল সেই সিলেবাসটা কমপ্লিট করতে গেলে তোমাদের যে 100% এফার্ট দিতে হতো, সেই 100%-এর তুলনায় এখন চলমান যে সিলেবাস রয়েছে সেটা কমপ্লিট করতে গেলে মাত্র 20% এফার্ট দিতে হবে। তার মানে 80% কাজ তোমাদের কমে গেল সিলেবাস চেঞ্জ না হওয়ার জন্য। তাহলে সিলেবাস চেঞ্জ হলো না বলে 80% কাজ আমার কমে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, তাহলে হয়তো দাদা এবার সবাই চাকরিটা পেয়ে যাবে। কখনোই না। আমি 2020 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি। প্রত্যেকটা ব্যাচে প্রথম 50 জন 60 জন করে সবাই যুক্ত হয়, কিন্তু আলটিমেটলি 6 মাস পরে গিয়ে দেখা যায় ওই ব্যাচে 10 থেকে 12 জন পড়ে আছে। এই যে 10 থেকে 12 জন, এরা কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট, এরা কখনো কখনো চাকরিটা পাবে। সেই কারণে সিলেবাস চেঞ্জ হওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছিল, আর সিলেবাসটা চেঞ্জ না হয়ে যেটা হলো, তাহলে মনে হবে যে 100% এফার্ট আগে দিতে হতো, এখন মাত্র 20% এফার্ট দিতে হবে, তার মানে সবাই চাকরিটা পেয়ে যাবে। এমনটা নয়। এই 20% এফার্টটাও কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? বিভিন্ন ধরনের ফ্যাক্ট এখানে কাজ করে। তার মধ্যে সব থেকে বড় ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। মানে আচ্ছা ঠিক আছে, এখন তো সিলেবাস চেঞ্জ হয়নি, আজকে এটা আর পড়বো না, কালকে পড়বো। ও ঠিক আছে থাক, কালকে ওটা দেখবো খুনি। আবার কালকে আসলে কালকে বলবো ও ঠিক আছে থাক, পরের দিন দেখে নেব। আবার পরের দিন আসলে ভাববা না ঠিক আছে পরের দিন করে নেব। সো এই যে প্রোক্রাস্টিনেশনের যে ব্যাপারটা না, এটা চলে আসবে, যার কারণে দেখবে এই 20% এফার্টও কখন না কখন এই 100% এফার্টের জায়গায় পৌঁছে গেছে। এই কারণে আমি প্রথমেই এই কথাটা তোমাদেরকে বললাম যে ইউ মাস্ট ফিল ব্লেসড। ওকে, নিজেদেরকে ব্লেসড বলে মনে করো যে সিলেবাসটা চেঞ্জ হয়নি। তাহলে কি হবে? একজনের গাইডেন্সে তোমাদেরকে থাকতে হবে। এই জন্য ব্যাচ। হয়তো এই ভিডিওটা যখন ইউটিউবে যাবে তখন অনেকে বলবে যে ব্যবসা করার জন্য একটা কি করছে। ব্যবসা নয়, শিক্ষক কখনো ব্যবসা করে না। শিক্ষক তোমাদেরকে পড়ায়, তার বিনিময়ে সে কিছু পারিশ্রমিক চায়, তাই না? তো সেই ক্ষেত্রে যার ভালো লাগে যা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি বলতে চাইছি যে তোমাদের প্রত্যেকে যদি সিরিয়াসলি চাও যে জবটা আমার হোক, তাহলে না কোনো না কোনো গাইডেন্সে তোমাকে থাকতে হবে। সেটা আমার গাইডেন্স হোক বা অন্য যে কারো গাইডেন্স হোক, যে কোনো কোচিং ইনস্টিটিউট হোক, যে কেউ হোক, কারো না কারো গাইডেন্সে যদি তুমি থাকো, তবে গিয়ে না তোমার সিলেবাসটা প্রপারলি কমপ্লিট হবে। আর যদি তুমি কারো গাইডেন্সে না থাকো, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তোমার নিজের মতন করে পড়তে গেলে অনেক সময় খেই হারিয়ে ফেলবে, নিজের তালটাকে ঠিক রাখতে পারবে না। বুঝেছো? এই কারণে আমি বলছি যে এই কোর্সটা করাটা অবশ্যই অবশ্যই দরকার। সেইখানে আমার এখানে কোনো অ্যাডমিশন ফিজ নেই। মান্থলি ফিজ হচ্ছে 500 রুপিস করে। যদি কারো 1 মাস পড়ার পরে মনে হয় যে না দাদার পড়ানো ভালো লাগছে না, ইউ মে কুইট। তুমি কুইট করে চলে যাবে, কিচ্ছুই হবে না। মনে করবে 500 টাকা হারিয়ে গেছিল রাস্তাঘাটে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে যেটা আমি বলতে চাইছি যে শুনে রাখো, যতদূর আমি জানতে পারছি সেটা হচ্ছে 2030-এর আগে সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো প্রসঙ্গ নেই। ওকে, তাহলে আমরা এটুকুন তো কনফার্ম হলাম যে 2024-এর যে বিসিএসটা হবে আর 2025-এর যে বিসিএসটা হবে, সেটা যে চলমান সিলেবাস রয়েছে, আমি একটু পরে দেখাবো সেই সিলেবাস, সেই অনুযায়ী হবে। কারণ নতুন যারা রয়েছে তাদের জন্য সিলেবাসটাকেও দেখাতে হবে। তাহলে এই জন্য আমি যেটা চাইছি যে আমার এখানে যে কয়জন আছো, 100 জন 150 জন যে কয়জনই আছো যারা ক্লাসটাকে দেখবে রেকর্ডেড, তো তারা না একটা পণ তৈরি করো, নিজের মনের মধ্যেই ভাবনাটাকে আনো যে এই 24-এ না হলে 25-এ
আমাকে জবটা সিকিউর করতেই হবে। এইরকম তোমরা একটু যারা ক্লাসে আছো আমায় একটু বলো তো দেখি, এই প্রতিজ্ঞা আজকের দিনে দাঁড়িয়ে নেব কিনা নেব না, বলো। হ্যাঁ স্যার নেব। হ্যাঁ নেব স্যার। একদম হ্যাঁ স্যার নেব। হ্যাঁ স্যার। প্রত্যেককেই বলছি নিশ্চয়ই নেব স্যার। একদম, খুব সুন্দর, অবশ্যই নেব সব তো স্যার। সঁপে দিয়েছি আপনার উপরে স্যার। 100%। হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনার উপরে সব। হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলি। আর সকালবেলায় বলেছি স্যার, গিরিশ ঘোষের মতন পুরো আপনার উপরে সঁপে দিয়েছি। না মানে সেটা মানে ওই ওই তুমি যে তুলনাটা করেছো না, ওই তুলনাটা হয়ে গেছে রামে আর রাম ছাগলে। মানে কোথায় না না স্যার, একদমই নয়। গুরুই হয়। মানে না স্যার, গুরুই হয়। গুরু যেমনই হোক, গুরুকে সেই পর্যায়ে না দেখলে কোনোদিনও গুরুকে সেই জায়গাটা দেওয়া যায় না স্যার। একদমই তাই, ঠিক। তো চলো আমরা সবার প্রশ্ন আমি শুনবো, ক্লাসের শেষে শুনবো। হ্যাঁ সবার প্রশ্ন। স্যার হ্যালো। হ্যাঁ বলো বলো। স্যার বলছি এই সেশনটা কি আমি ইউটিউবে দেখতে পারি? একটু এমার্জেন্সি ছিল, আমি লিভ নিতে ইচ্ছুক আর কি। একদম একদম অবশ্যই অবশ্যই লিভ নিয়ে নাও। হ্যাঁ খুব ভালো। এই দেখো ক্লাসে হ্যাঁ এটা হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। দেখো ক্লাসে জয়েন, এটাকে একটা সুন্দর ভালো লাগলো এর আচরণটা। ক্লাসে জয়েন করার পরে না যখন লিভ নিতে হবে একবার জিজ্ঞেস করে নিতে হবে। কেন কি, আমি যখন ক্লাসটা জয়েন করেছি তখন আমি দেখেছি যে ক্লাসে কতজন জয়েন করেছে। আমি আজকে কত 66 জন বোধহয় দেখলাম ক্লাসে জয়েন করেছে। তাহলে 66, 66 জন আমি তাহলে ধরে চলছি যে 66 জন ক্লাসে আছে। কিন্তু ক্লাস যখন শেষ করলাম তখন দেখলাম 30 জন আছে বা 35 জন আছে বা 20 জন আছে। তাহলে ব্যাপারটা কি হলো? ভাল লাগে না। এই জন্য ক্লাস জয়েন করবে এবং লিভ নেওয়ার সময় জিজ্ঞেস করে লিভ নেবে, যেমনটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি। আচ্ছা এবার এটাকে আমি একটুখানি আলোচনা করি, তারপর আগে আমি তোমাদের সব প্রশ্ন শুনবো এবং এবং ডেসক্রিপটিভ মোড আর আমাদের এই ব্যাচটা কিভাবে চলবে সেটা আমি একটু পরে বলবো, সো চিন্তা করো না। তাহলে 2024-25-এর টার্গেট করে আমরা এগোচ্ছি যে হয় আমার 24-এ আমার যদি 50% সিলেবাস কমপ্লিট থাকে তাহলে 24টাকেই আমার টার্গেট করে নিতে হবে, আর না হলে 25টাকে করে নিতে হবে। ঠিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের জব সিকিউর করতেই হবে। ঠিক, আমাদের এই ব্যাচটাতে কি হচ্ছে, যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে না সেহেতু আমাদের এই ব্যাচটাতে জিএস যেমন ভাবে থাকবে তেমন ভাবে ম্যাথও থাকবে, ইংলিশও থাকবে। বুঝতে পারলে? কারণ সিলেবাস চেঞ্জ হয়ে গেলে ম্যাথের প্রয়োজন ছিল না বললেই চলে, কিন্তু যেহেতু সিলেবাস চেঞ্জ হয়নি তখন আমাদের মেইনসে গিয়ে কি করতে হবে, মেইনসে আমাদের না 200 মার্কসের একটা পেপার আছে, পেপার 6 যেটাকে আমরা বলি। ওইখানে গিয়ে না ম্যাথ রিজনিং থাকে। তো রিজনিং থাকে গোনা, হাতে গোনা কয়েকটা থাকে, বাট ম্যাথটাই বেশি থাকে। যার কারণে ম্যাথটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায় ফর প্রিলিমসের দিক থেকেও মেইনসের দিক থেকেও, যার কারণে আমাদের ম্যাথের ক্লাসটাও কন্টিনিউয়াস চলবে। আর যেহেতু আমাদের একটা 200 মার্কসের একটা কম্পালসারি পেপার রয়েছে ইংরেজিতে, এটা কিন্তু কোয়ালিফাইং নয়, এটাতে মেরিট হবে। আর নতুন সিলেবাসে যেমন ইংরেজি যে টপিকটা ছিল ওটাতে কোয়ালিফাইং ছিল, কিন্তু এখানে কোয়ালিফাইং নয়, এখানে 200 মার্কসের ইংলিশের পুরো মেরিট হবে। তো যার কারণে ইংলিশও আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। তাহলে আমাদের এই ব্যাচে সমান তালে জিএস, ম্যাথ অ্যান্ড ইংলিশ এইটা চলতে থাকবে। আমরা শুরুর দিন থেকে প্রিলিমস এবং মেইনসকে টার্গেট করে চলবো। যদি ব্যাচ ডিউরেশন বলি তাহলে এটা হবে হচ্ছে 8 to 10 মান্থস, 8 থেকে 10 মাস। ঠিক আছে, 8 থেকে 10 মাস বলতে কি, দেখো প্রথম 4 মাসের মধ্যে মোটামুটি আমি সিলেবাস একটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে গিয়ে আমি আরো 4-5 মাস সময় নেব সেটাকে রিভিশন দেওয়ার জন্য, কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। আমাদের এই ক্লাসে যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে না, সেই জন্য ডেসক্রিপটিভ রাইটিং এর যেহেতু কোনো বিষয় থাকছে না, সেই কারণে ক্লাস নোটস তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে এবং ক্লাসের শেষে যে টপিকটা পড়ানো হলো তার ওপরে এমসিকিউজও পিডিএফ দিয়ে দেওয়া হবে। তাহলে ক্লাস নোট এবং এমসিকিউজ তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এখন আর তোমাদের খাতায় হাতে কলমে লিখতে হচ্ছে না। লিখতে হবে কোথায়? যখন আমি ইংলিশ তোমাদেরকে পড়াবো ইংলিশটাকে তোমাদের লিখতে হবে। যখন আমি এসে রাইটিং করাবো, যখন আমি প্রেসি রাইটিং করাবো, যখন আমি রিপোর্ট রাইটিং করাবো, তখন ভোরে ভোরে তোমাদের সেগুলোকে লিখতে হবে। ওকে, বাকি জিএস সাবজেক্টের জন্য আর লিখতে হবে না। ঠিক আছে? আচ্ছা বলো বলো। এই যে আপনি তো বললেন মানে মানে এরকম লেখার কিছু না পিডিএফ, কিন্তু আপনার কাছে তো আমি অনেকদিন আগে থেকে ক্লাস করছি। আপনাদের জিওগ্রাফি, পলিটি বা ইকোনমিক্সের যে ক্লাসগুলো, আমি আপনার পিডিএফ গুলো ক্লাসে বসে বসে নোট করি, আর ওখান থেকে আমি এমসিকিউ ওখান থেকে আন্ডারলাইন ওভাবেই পড়ি স্যার আমি। বাহ, খুব ভালো। ওইটা করলে আরো বেটার হয়।
তো দেখো যে ক্লাস নোটটা পিডিএফ আকারে দিয়ে দেবো, এটা এই জন্যই বলছি যে তাহলে তোমাদের সময়টা হয়তো বাঁচবে। কিন্তু যদি তোমরা চাও হ্যাঁ ক্লাসে বসে বসেই নোটটাকে করে নেবে, এটা তো খুবই ভালো হয়। তাহলে কেন, দেখো যখন তুমি লিখবে না, ক্লাসের সাথে সাথে যখন তুমি লিখবে তখন পড়াটা অলরেডি সেখানে মুখস্থ হয়ে যায়। এই জন্য লেখার গুরুত্ব তো একটা রয়েছে। এবার সেই জন্য যেহেতু সবাই লিখতেও পারে, নাও লিখতে পারে, আর যেহেতু আমাদের এখানে অনেকেই চাকরিজীবী যারা অলরেডি কোনো একটা জব করছে তারাও রয়েছে, সেই স্বার্থে আমি যেটা করছি সেটা ক্লাস নোট এবং কোয়েশ্চেন এমসিকিউটা না পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তবে একটা কথা, জেনারেল সায়েন্স যখন আমি পড়াবো, জেনারেল সায়েন্সের কোনো পিডিএফ হবে না, সেটা খাতায় লিখতে হবে। যখন আমি ইকোনমিক্স পড়াবো, ইকোনমিক্সের কোনো পিডিএফ হবে না, সেটা খাতায় লিখতে হবে। অর্থাৎ যে যে সাবজেক্টসগুলোর নোটস মানে ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, এই সাবজেক্ট তিনটে অন্তত তোমাদের যে ক্লাস নোট সেটা পিডিএফ আকারে পেয়ে যাবে। না কিন্তু কিছু এমসিকিউ দিয়ে দিলে ভালো হতো, যেমন জিওগ্রাফির কিছু হ্যাঁ এমসিকিউ আপনি অবশ্যই দিয়েছেন, অবশ্যই দিয়ে দেবো। ওরকম যদি সায়েন্সের তো বায়োলজির তো ক্লাস শেষ, বায়োলজি ক্লাস ওরকম একটা কমপ্লিট হয়ে এমসিকিউ গেছে, দিন তো আমাদের। বায়োলজির এমসিকিউজ আজকে রাত্রেই আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। বায়োলজি কমপ্লিট, বায়োলজির এমসিকিউজ। আর এই এমসিকিউজ গুলো কিন্তু মানে খুবই বাছাই করা এমসিকিউজ, মানে হাই ইল্ডিং, মানে যেগুলো পরীক্ষা আসবার মতন, ঠিক আছে। যেহেতু বায়োলজি কমপ্লিট হয়ে গেছে সেহেতু বায়োলজির এমসিকিউজটা আমি আজকে রাতে দিয়ে দেবো, ওটা নিয়ে আমি আজকে দিনে কাজ করছিলাম, ঠিক আছে। এবার চলো আমরা একটুখানি দেখি যে সত্যি সত্যি সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা। দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা তোমার নবান্ন থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এটা, ঠিক আছে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে পেয়েছি আমিও পেয়েছি, তো সত্যতা যাচাই করছি না আমি। তো সেইখানে লেখা হয়েছে যে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, এর মানেই হচ্ছে পার্সোনেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করার জন্য 2025 সাল থেকে অনুষ্ঠিতব্য ডব্লিউবিসিএস, ইএক্সি এটসেট্রা পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো, পোস্টপন করে দেওয়া হয়েছে সেটা। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটিই বহাল থাকছে। তার মানে 2014-15 থেকে যে সিস্টেম চালু হয়েছে এই পর্যন্ত রয়েছে, সেটাই লাগু থাকছে। এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে অনুষ্ঠিতব্য যে পরীক্ষা, সেইখানে তারা বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি বিভিন্ন ভাষায় পরীক্ষা দিতে পারবে। এটা প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখলাম এখানে, ওকে। আচ্ছা, তারপর আসো এখানে দেখো প্রিলিমিনারি, যারা নতুন আছো একেবারেই বিসিএস সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য একটু বলি কি কি পড়তে হবে আমাদের। আমাদের প্রিলিমিনারিতে কমপ্লিট করতে হবে হচ্ছে ইংলিশ কম্পোজিশন 25 মার্কের জন্য, জেনারেল সায়েন্স 25 মার্কের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 মার্কের জন্য, হিস্ট্রি থেকে 25 মার্কের জন্য, জিওগ্রাফি থেকে ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্সে ভারতের জিওগ্রাফি এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিও। পশ্চিমবঙ্গের জিওগ্রাফির একটা নোট আছে আমাদের, কোয়েশ্চেন আছে ওয়ান লাইনার্স, ওর বাইরে থেকে কোয়েশ্চেন হয় না বিসিএস এ, সেটাও দিয়ে দিব আমি। তো 25 মার্কস ওখান থেকে থাকবে। ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি থেকে 25 মার্কস থাকবে। ন্যাশনাল মুভমেন্ট থেকে আইএনএম থেকে থাকবে হচ্ছে 25 মার্ক। আর রিজনিং, ম্যাথ প্লাস রিজনিং মিলিয়ে থাকবে হচ্ছে 25 মার্ক। তাহলে প্রিলিতে কি হলো, প্রিলিতে এখানে তোমাদের হয়ে গেল 200 মার্কস, তাই না, 8-25-এ 200 হয়, 200 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সময় থাকবে হচ্ছে 2.5 আওয়ার্স, ওকে, 2.5 ঘন্টা সময় থাকবে, 200টা কোয়েশ্চেন থাকবে, এটা গেল প্রিলিমিনারি। এবার ঘটনা হচ্ছে দাদা আগের দিন বলেছিলে অ্যানশিয়েন্ট আর মেডিভেল হিস্ট্রি পড়তে হবে না, তাহলে কি ওটা দেখো যেটা পরিবর্তিত সিলেবাস সেটাতে, এটাতে কিন্তু পড়তে হবে। এখানে যখন হিস্ট্রি অফ ইন্ডিয়া বলা হচ্ছে, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি আছে, মেডিভেল আছে এবং মডার্ন হিস্ট্রি সব আছে, ওকে। আচ্ছা, এবার আসো মেইনসের জন্য আমাদের কি পড়তে হবে। এই যে প্রিলিমিনারিতে যে সাবজেক্টসগুলো দেখলে, এই সেম জিনিস মেইনসে আমাকে পড়তে হবে, বুঝতে পারলে। শুধুমাত্র মেইনসে 200 মার্কের বাংলা, 200 মার্কের ইংরেজি থাকবে। সেই 200 মার্কের মধ্যে কি থাকবে, সেখানে রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন থাকবে, ট্রান্সলেশন থাকবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে, ঠিক আছে, বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে। আর জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে। এখানে মনে রাখবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলে কোনো জায়গা নেই, শুধুমাত্র ভারতের ইতিহাস
ভারতের ভূগোল থাকবে, ঠিক আছে। আর সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়টা থাকবে, ঠিক আছে। সাধারণত যেটাকে আমরা পেপার 4 বলি, হ্যাঁ, 1 মিনিট শোনো, আমি সবার প্রশ্নের উত্তর দেবো, হ্যাঁ, একটু ক্লাসের শেষে। দেখো এই যে পেপার 4 যেটাকে আমরা বলি জেনারেল স্টাডিজ 2, সব থেকে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই পেপারটাতে সকলের খুব কম নাম্বার ওঠে এই পেপারটাতে। অর্থাৎ যেখানে কতগুলো বিষয় রয়েছে দেখো, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এতগুলো জিনিস থাকার জন্য এই পেপারটায় অনেকের কম মার্ক ওঠে। তো আমরা স্পেসিফিক করে না এই পেপারটাকে কয়েকটা পার্টে ভাগ করে সবটাকে কমপ্লিট করার চেষ্টা করব, যাতে এই পেপারটাকে আমরা একটু বুস্ট আপ করতে পারি। তারপরে দেখো রয়েছে পেপার 5-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, মানে ইন্ডিয়ান পলিটি যেটাকে আমরা বলি আর ইন্ডিয়ান ইকোনমি যেটা বলি সেটা, সেখান থেকে 200 মার্কস থাকবে মেইনস। এবং এগুলো সব কিন্তু এমসিকিউ পরীক্ষা, মাথায় রেখো, এগুলো কোনোটাই তোমাকে লিখতে হবে না, জাস্ট তোমাকে একটা কোশ্চেনের সাথে 4টে অপশন দেওয়া হবে, সঠিক উত্তর গোল করে ওএমআর শিটে চলে আসতে হবে, লেখার কোনো জায়গা নেই। লিখতে হবে কোথায়, এই পেপারটা আর এই পেপারটায়, বাংলা পেপারটায়, ইংরেজি পেপারটায় লিখতে হবে। আর তারপরে গিয়ে দেখো 6 নম্বর পেপারটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। তাহলে 6 নম্বর পেপারটার জন্য আমাদের ম্যাথ কিন্তু ইনক্লুড করা হয়েছে ব্যাচটাতে, ঠিক আছে। 6 নম্বর পেপারটার জন্য 6 নম্বর পেপারটার জন্য আমাদের ইনক্লুড করতে হয়েছে ম্যাথটাকে, ম্যাথ রিজনিংটাকে। তাহলে ম্যাথের এখান থেকে বুঝতে পারছো 200 মার্কসের ম্যাথ রয়েছে, আর প্রিলিমিনারি গিয়ে 25, তাহলে 225-এর একটা ভালো ওয়েটেজ রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পেপার 6-এ যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে তার সিলেকশনের চান্সটা না তত বেশি বেড়ে যায়। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, ওকে। আর কি অপশনাল সাবজেক্ট থাকছে, অপশনাল সাবজেক্ট মানে একটা অপশনাল সাবজেক্ট তোমাকে নিতে হবে, তার দুটো পেপার থাকবে 200 200 করে। এটা শুধুমাত্র এ গ্রুপ আর বি গ্রুপের জন্য, সিডি এর জন্য কোনো অপশনাল পেপার নেই। তাহলে টোটাল যদি এ গ্রুপের 1800 মার্ক, বি গ্রুপের 1800 মার্ক, তার সাথে কি পার্সোনালিটি টেস্ট আছে 200 মার্কের, 200 মার্কের পিটি আছে এ গ্রুপের জন্য, 200 মার্কের পিটি আছে বি গ্রুপের জন্য, 150 মার্কের পিটি আছে সি গ্রুপের জন্য, 100 মার্কের পিটি আছে ডি গ্রুপের জন্য। তাহলে এ গ্রুপ বি গ্রুপ 1800 মার্কের টোটাল মেরিট লিস্ট তৈরি হবে, গ্রুপ সিতে 1350 মার্কের মেরিট লিস্ট তৈরি হবে, আর গ্রুপ ডিতে 1300 মার্কের উপরে মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। সো এই সিলেবাস দেখার পরে আমরা সবাই যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে 2024 আর 25-এর বিসিএসটা যেন আমাদের হয়। আর যারা সবে গ্র্যাজুয়েশন করছো তারাও এটাকে পড়তে থাকো। আমি চ্যানেলে, এমন নয় যে চ্যানেলে আমি আর কিছু পড়াবো না, চ্যানেলেও নিয়মিত ক্লাস আসতে থাকবে, ঠিক আছে। ওকে, এবার আসো আমি তোমাদেরকে রুটিনটা দেখিয়ে আজকে শেষ করি। আমাদের ক্লাস রুটিন প্রথম 2 মাসের জন্য, ফার্স্ট 2 মান্থসের জন্য আমাদের ফোকাসটা দেখো। প্রথম 2 মাসের জন্য ফোকাস হচ্ছে আমাদের দুটো করে মেজর সাবজেক্টকে আমরা ফোকাস করব, দুটো করে মেজর সাবজেক্টকে আমরা ফোকাস করব। প্রথম তো সোমবারের দিন আমরা ইন্ডিয়ান পলিটি পড়বো, বুধবারের দিন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো। তাহলে প্রথমেই আমি ইন্ডিয়ান পলিটি আর জিওগ্রাফি কেন রাখলাম, কারণ ইতিহাস যেহেতু আমরা ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত একটু একটু করে পড়েছি, ইতিহাসের প্রশ্ন বেশ কিছু পরীক্ষার জন্য আমরা পড়ে থাকি, তাই ওগুলো আমাদের কাছে একটু সহজ বলে মনে হবে। আর যেহেতু আমাদের কাছে ইন্ডিয়ান পলিটি আর জিওগ্রাফিটা একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে যায়, সেই কারণে এই দুটোকে আমরা প্রথম 2 মাসে এই দুটোকে মেইন ফোকাস দিয়ে কমপ্লিট করব। আর তার সাথে সাথে জেনারেল সায়েন্সটা তো রয়েছে, জেনারেল সায়েন্সের বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্স চলছে, কেমিস্ট্রি চলছে, এটা চলতে থাকবে অ্যাজ ইট ইজ। রবিবারের দিন থাকবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস থাকবে, একদম চ্যাপ্টার ধরে ধরে অ্যারিথমেটিকের তোমাদের যা কিছু ম্যাথ আছে পরীক্ষা আসবার মতন সবটাকে কমপ্লিট করিয়ে দিব আমি, হ্যাঁ। আর মঙ্গলবারের দিন একটা ক্লাস থাকবে তোমাদের, সেটা হচ্ছে ইংলিশের ওপরে, অর্থাৎ ইংলিশ রাইটিংস অ্যান্ড গ্রামার মিলিয়ে এই হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস, ঠিক আছে। ক্লাসের যে পিডিএফ নোটস যেখানে যেখানে অ্যাভেলেবল সেটা আমি দিয়ে দেবো, সাথে এমসিকিউস কোয়েশ্চেন্স এখান থেকে পেয়ে যাবে। পরের 2 মাসে কি হবে, পরের 2 মাসে তোমার ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান হিস্ট্রিকে করা হবে, যেখানে জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে যাবে। জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আফটার ইট কন্টিনিউয়াস 4 মেজর্স, অর্থাৎ 4টে মেজর সাবজেক্টই আমরা কন্টিনিউ করব আফটার কমপ্লিশন অফ জেনারেল সায়েন্স, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এই জায়গায় আমরা এনভায়রনমেন্ট, ইকোলজি, এই জিনিসগুলোকে আনবো, ঠিক আছে। আর রবিবারের দিন যেমন ম্যাথ চলতে থাকবে, আর মঙ্গলবার যেমন ইংলিশ চলছে, গ্রামার চলছে, রাইটিংস চলছে, এগুলো চলতে থাকবে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের একটা সিলেবাস, একটা রুটিন আমি তোমাদের দিয়ে দিলাম। এইভাবেই আগামী 2 জুন থেকে, আগামী কবে থেকে ক্লাস চালু হচ্ছে, তাহলে
2 জুন সোমবার পড়ছে বোধহয়, 2 জুন থেকে, মানে ইন্ডিয়ান পলিটি দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয়। এবার কথা হলো দাদা, তুমি বললে যে ডেসক্রিপটিভ মোড, দেখো আমি তোমাদের ক্লাস নোটগুলোকে এভাবেই অ্যারেঞ্জ করেছি যাতে করে যারা এমসিকিউ বেসড পরীক্ষা দেবে তাদেরও উপকার হবে, এবং যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ইউপিএসসির জন্য যারা পরীক্ষা দেবে তারাও কি ধরনের কোয়েশ্চেন আসে, কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কোন টপিক থেকে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের নোটের মধ্যে থাকবে। এবার কথা হলো যারা এমসিকিউ পরীক্ষা দেবে তারা ভাববে যে এটা তাহলে আমাদের পড়ে লাভ কি, এটা পড়ে লাভ এই কারণে যে তোমার নলেজটা বাড়লো, তোমার জ্ঞানটা বাড়লো, আদারওয়াইজ ঠিক আছে। তাহলে কম্বাইন্ড একটা সিচুয়েশন নিয়ে আমরা কিন্তু চলবো। তাহলে এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো আমি বললাম সবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ, এটাকে বেশ, আমি তাহলে ক্লাসটাকে শেষ করে দিয়ে তারপর তোমাদের সবার প্রশ্ন শুনবো। ওকে ওকে স্যার, দুটো প্রশ্ন আছে একটুখানি